বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হিউম্যান রাইটস, ফরেন রিলেশনস এবং মিডিয়া সংক্রান্ত যেসব কমিটি আছে তার সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, যিনি দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত কমিশনেরও সদস্য ছিলেন। আমার বায় বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমি একটু বুঝতে চাই যে আপনাদের দলের নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, অগ্রাধিকার আসলে কি নির্বাচনের সময়, নিয়ম না পরিবেশ? যদি এক লাইনে বলেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। তিনটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে তার ফলো আপ কোনো প্রশ্ন করবার দরকার নেই আপনাদের? তিনটাই ইম্পর্টেন্ট, আমরা তাই মনে করি অবশ্যই। সো তিনটাই যেহেতু ইম্পর্টেন্ট, আমি যদি রোড ম্যাপ নিয়ে সবচেয়ে বড় স্পষ্টতার ঘাটতিটা কোথায় দেখা যাচ্ছে, সেটা কি সময়সূচি, নিয়ম, না এই অংশগ্রহণ? সময়সূচিটা তো এখনো স্পেসিফিক্যালি বলা হয়নি, যদিও বলা হয়েছে যে একটা টার্গেটেড টাইম ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, প্রথমার্ধের দিকে বলা হয়েছে। তো সেটা স্পেসিফিক বললে আসলে তাহলে শিডিউল ঘোষণার টাইমটা স্পেসিফিক্যালি বোঝা যায় এবং সেই মোতাবেক সকল রাজনৈতিক দলগুলো আসলে এই শিডিউলের টাইমের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ক্যান্ডিডেট নির্বাচন করা, ক্যান্ডিডেটদের মাঠে কাজ করা, নিজেদের মাঠ গোছানো, জনগণের কাছে পর্যন্ত যাওয়া। সো যত দ্রুত এই সময়টা স্পেসিফিক হবে সেটাই আসলে বেটার হয় সবার জন্যই। নির্বাচনের পরিবেশটাও কিন্তু অ্যাট এ ডিক্লেয়ার হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে দেখা যায় যে স্বাভাবিকভাবেই আবহাওয়াটা ওরকমই হয়ে যাবে, যে নির্বাচনটাকে অর্থবহ করার জন্য মানে আমরা আশাবাদী যে প্রতিটা স্টেক যারা একটা নির্বাচনকে ফলপ্রসূ করে, রাষ্ট্রের সকল স্টেক প্লাস নির্বাচন কমিশন, ক্যান্ডিডেটস, জনগণ, ভোটার সবাই মিলে আর কি তারা এই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য হয়তো ওই দিকেই ঝুঁকবে। সো ডেটটা তো ডেফিনেটলি একটা বিতর্কের মধ্যে এসে উপনীত হয়েছে, সেটা হচ্ছে যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। এখনো পর্যন্ত এগুলো নিয়ে আমরা নানা রকমের বক্তব্য চাচ্ছি, যেমন ধরেন আনুপাতিক প্রতিনিধিত্বের প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আলোচনার মধ্যে খুব প্রধান হচ্ছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বাস্তবায়নের সবচেয়ে বড় সাংবিধানিক এবং ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ কি দেখেন আপনারা? এবং আপনার দল বলছে আপনারা উচ্চ কক্ষে চান, অন্যরা বলছে দু কক্ষেই থাকতে হবে। কেন উচ্চ কক্ষেই দরকার, নিম্ন কক্ষে নয়, বা কেন এই পিআর সিস্টেমটা দরকার আমাদের একটু যদি বলেন, বা কেন দরকার না? পিআর সিস্টেমটা দরকার, এটা আসলে খুব স্পেসিফিক একটা দুটো রাজনৈতিক দল এবং সাথে আরও কয়েকজন রাজনৈতিক দল তাদের সাথে ইকো করে এই কথাগুলো বলছে। আইনের বিষয়টা তো পরে সাংবিধানিক স্ট্রাকচারের ভেতরে আসে কিনা সেটাও পরের কথা। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি কান্ট্রিতে পিআর ইন্ট্রোডিউস করাটা সম্ভব কিনা, এটা সবার আগে প্রশ্নের মধ্যে আসে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি হিস্ট্রি পর্যালোচনা করি, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সেক্টরে দেখি যে পিআরের মেরিটস, ডিমেরিটস বা যে কান্ট্রিগুলো এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছে তাদের আলটিমেট রেজাল্টটা কী হয়েছে, ফিডব্যাকগুলো নেওয়ার চেষ্টা করে দেখি যে না, এটা আসলে প্রথমত বাংলাদেশের মতো একটি দেশের জন্য, যেটা এমার্জিং স্টেট আমরা বলতে পারি, এটার জন্য তো একেবারেই অসম্ভব একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানেও যে কন্ডিশন আছে, যদি একটা স্টেবল কন্ডিশন বাংলাদেশে থাকতো, যেমন আমরা দেখছি যে বাংলাদেশের ইকোনমি স্টেবল আছে, বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবল আছে, বাংলাদেশের জনগণ স্টেবল আছে, ভোটার স্টেবল আছে, বিজনেস স্টেবল আছে, সব দিকে একটা স্থিতাবস্থা বিরাজ করছে, বাংলাদেশের মানুষ খেয়ে পরে ভালো আছে, তখন আমরা আরও আপগ্রেডেশনের জন্য তখন পিআর সিস্টেমটার দিকে হয়তো গেলেও যেতে পারে। কিন্তু এমন একটি ভঙ্গুর দশার উপরে আমরা এমন কোনো সিস্টেমটাকে তো ইন্ট্রোডিউস করতে পারি না যেটা একেবারে আরও ভেঙে পড়ে যাবে। সো একেবারে পিআরের যেই মোটা দাগে যেই ডেফিনেশনটা আমরা পিআরের পাই বা সাধারণ মানুষ যেটাতে বোঝে, সেটাতে এখন আমরা বুঝতে পারি যে আসলে এটা বাংলাদেশের জন্য যোগ্য কোনো সিস্টেম না। সো সেক্ষেত্রে এটা একটি আলোচনা মাঠে আছে। আলোচনাটা আমার মনে হয় যে খুব টেকনিক্যালি ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে, কিন্তু কারণ যারা এটার আলোচনাটা মাঠে রেখেছেন তারা কিন্তু নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, ক্যান্ডিডেট নির্বাচন এগুলো বলে তারা আপনাদেরকে ব্যস্ত রাখছেন না, ব্যস্ত আমাদেরকে না, তারা ওই যে বললাম যে মাঠে রেখেছে আর কি। তো ব্যস্ত আমরা এটা নিয়ে নেই, সত্যি কথা বলতে যেটা যে বিএনপি যে পিআর হবে কি হবে না সেটার উপর ডিসাইড করে তার প্রিপারেশন নেবে, বেসিক্যালি সেটা না। আমাদের সাংগঠনিকভাবে এবং নির্বাচনমুখী যেই প্রিপারেশনগুলোর প্রয়োজন আছে
দলের ভেতর থেকে সেই ইনস্ট্রাকশন আছে এবং ওরা সেভাবেই আমরা কিন্তু মাঠ পর্যায়ে কাজগুলো করে যাচ্ছি। হয়তো এটা অত বাদ্যবাজনা দিয়ে আজান দিয়ে করা হচ্ছে না বিষয়টা, বাট আমাদের ইন্টারনাল পলিসি লেভেলে এবং আমাদের নির্বাচনমুখী হওয়ার জন্য, এবং যেহেতু বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, তো এই একাধিক যোগ্য প্রার্থীর ভেতরে সব থেকে যোগ্য প্রার্থীকে বিবেচনা করেই কিন্তু দল সেভাবে এগোবেন এবং কিভাবে এগোলে সবাইকে মিলে একসাথে কাজটা ভালো মতো করা যায়, নির্বাচন কমিশনকে হেল্প করা যায়, নির্বাচন সম্পন্ন করার জন্য স্টেকগুলো আছে স্টেটের, তাদেরকে কী করে হেল্প করা যায়, সামগ্রিকভাবে কিন্তু বিএনপি কাজ করছে। অযথা কোনো ধরনের বিতর্ককে মাঠে নিয়ে এসে আসলে পরিবেশটাকে নষ্ট করার পক্ষপাত এখন না বিএনপি। সো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, একই প্রসঙ্গেও আপনার মতামত, কিন্তু একই সঙ্গে এই সংস্কার এবং কত দ্রুত নির্বাচন, আপনাদের পজিশন কি এখনো? যদিও এটা স্পষ্ট যে এক ধরনের চাপের মধ্যেও আছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, সেই জায়গায় এই অগ্রাধিকার নির্ধারণ ব্যস্ত না আপনাদের সার্ভাইভালটাই এখন প্রধান ইস্যু হয়ে আমরা কিছুটা চাপে অনেকে রাখছে, অনেক কিছু বলছে, বাট আমরা মনে করি এগুলো আমাদের উত্তরণের একটা সুযোগ, এলিভেশনের সুযোগ, এবং পাশাপাশি এর মাধ্যমে আমাদের জনপ্রিয়তা, আমাদের সক্ষমতা বাড়ানোর একটা সুযোগ। প্রথম যেটি হচ্ছে পিআর নিয়ে অনেকে বলছেন, আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে দেয়ার উইল বি সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি রোল ফর ইচ কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আমাদের দেশের ভোটারদেরকে 300 ভাগে ভাগ করার কথা বলা আছে সংবিধানে। পিআর হলে কিন্তু 300 ভাগে ভোটাররা ভাগ হবে না। সো পিআর শব্দটা সংবিধানে নাই। এখন নির্বাচন ব্যবস্থার এত আমূল একটা পরিবর্তন কখনোই সংবিধান ছাড়া করা যাবে না, এবং সংবিধান অর্ডিন্যান্স দিয়ে পরিবর্তন করা যাবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরেকটা কথা রিসেন্টলি যেটা আসছে, পিআরের জন্য আমরা ন্যাশন প্রস্তুত না। পিআরের একটা বড় সমস্যা হচ্ছে আসন বন্টন কিভাবে হবে, এই আসন বন্টনের সুরাহা খুব একটা নাই। আবার নেপালের মতো দেশে দেখলাম পিওর পিআর 2 হাউসে, কিন্তু সেখানে সরকার স্ট্যাবল হলো না। পিআরের সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হবে, আপাত দৃষ্টিতে কোনো সরকারই মেজরিটি পাবে না, হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে, সেই ফলে দুর্বল সরকার হবে, হেজিমোনিয়াল সরকার হবে, 6 মাস 2 বছর পর পর সরকার চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি ন্যাশন ইজ নট ইয়েট প্রিপেয়ার্ড ফর পিআর, এটা হঠাৎ করে চাপিয়ে দেওয়ার একটা বিষয় না। 2 হচ্ছে ডক্টর ইউনূস স্যার সাম্প্রতিক সময়ে 2-3টি কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন যে আওয়ামী লীগের ব্যান সাময়িক, যে কোনো সময় আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেতে পারে, এরকম একটি কথা উনি বলেছেন। এটা অন্য কথাও বলেছেন, পরে আবার একটা কারেকশনও করেছেন। অনেকে বলছেন যে এগুলো উনি বলছেন বিএনপি জামাত বা অন্য দলকে ভয় দেখানোর জন্য, আওয়ামী লীগ ভয় দেখানোর জন্য। জিএম কাদের একটা কথা বলেছেন যে জলাতঙ্ক একটা রোগ আছে, এখন আওয়ামীতঙ্ক একটা রোগ অনেকে ভুগছে, ফিরে আসবে আওয়ামী লীগ, বিশাল বাহিনী নিয়ে আসবে, সাথে অনেক দেশের সৈন্য থাকবে, এটা হবে সেটা হবে না। ওইগুলো অ্যাপলিটিক্যাল থট। আপনি যদি পলিটিক্যাল সলিউশন করেন, পলিটিক্যাল বন্দোবস্ত করেন, সেখানে বিচার হবে, বিচারের পরে যারা ফিরে আসার তারা ফিরে আসবে, ফিরে এসে তারা হত্যাযজ্ঞ বা প্রতিশোধ নেবে না, সেই সেটেলমেন্ট করতে হবে শক্ত হাতে। সেটার জন্য রাষ্ট্রকাঠামো দরকার। ঠিক সেই জায়গাতে এসে আমরা দেখলাম যে বাংলাদেশে অ্যাট দ্য মোমেন্ট কোনো রাষ্ট্রকাঠামো নাই। আমি আজকেও একটা বক্তব্যে বলেছি যে ঢাকা থেকে সিলেট যেতে 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, 17 ঘন্টা লেগেছে। কোনো কোনো জায়গায় রাস্তায় 4 ঘন্টা সরেলের ওখানে আটকায় থাকে, কোনো স্ট্রাকচার ওখানে নাই, কোনো রিয়েল ট্রাফিক সিস্টেম, কোনো রিয়েল ভলান্টিয়ার্স, কিচ্ছু না। রাস্তায় গর্ত, গাড়ি পড়ে গেছে, শেষ। রাষ্ট্র চলছে না, রাষ্ট্র চালাতে পারছে না এই সরকার, শুধুমাত্র রিজার্ভটা কন্ট্রোল করা ছাড়া। যেহেতু লার্জ স্কেল বড় বড় করাপশনগুলো হচ্ছে না, বড় বড় টাকা পাচার হচ্ছে না, ব্যাংক লুট হচ্ছে না, রিজার্ভটা বাড়ছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না। সবচেয়ে বড় কথা, ইনভেস্টমেন্ট হচ্ছে না। অর্থাৎ আপনি মেশিনারিজ ইম্পোর্ট করতেন, আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতেন, যেহেতু এটা ইম্পোর্ট করছেন না, এই জন্য ডলারটা অ্যাকুমুলেট হচ্ছে। এটা একদিক থেকে ভালো, দেশ দেউলিয়ার হাত থেকে বেঁচেছে, এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং যারা আছেন বাংলাদেশ ব্যাংক, তারা ধন্যবাদ প্রাপ্য। আরেক দিক থেকে এটা খুব আনপ্লিজেন্ট ফরচুন, অর্থাৎ এর মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না, জব ক্রিয়েশন হবে না। 12 লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশ এই 1 বছরে, 12 লক্ষ। সামনের বছর আরও 12 লক্ষ, তারপরের বছর আরও 12 লক্ষ। তাহলে দেশ তো আর দেশ থাকবে না। আরেকটা কথা ইউনূস স্যার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ নাই। এইটা একটা খুবই ভেগ ইস্যু। প্রথম হচ্ছে এই সরকার শপথ নিয়েছে সংবিধানে হাত দিয়ে, অর্থাৎ এটা সংবিধানের যতটুকু সম্ভব অধীনের একটা সরকার। এখন সংবিধানে অন্তর্বর্তী সরকার শব্দটা নাই, এটা সত্য, কিন্তু সংবিধানে নির্বাচনের কথা বলা আছে। সংসদ যখন আপনি ভেঙে দেবেন, তার 90 দিনের মধ্যে আপনাকে ভোট করতে হবে। অনলি এক্সেপশন হচ্ছে অ্যাক্ট অফ গড।
মানে অ্যাক্ট অফ গড কি ক্যাটাস্ট্রফি, বন্যা 70 সালে যখন বন্যা হয়েছিল তখন ভোটটা পিছিয়ে দেওয়া হয়েছিল। আবার আমাদের ছাকাটা ফুলচিতে যখন উপনির্বাচন হলো, যেখানে ভোট রিগড হলো, সিসি ক্যামেরা দেখে নির্বাচন কমিশন ভোটটা বন্ধ করে দিলেন, তখন এই ইস্যু আসছে, 90 দিন পার হয়ে যাচ্ছে। তখন একটা গোপন সার্কুলার করেছেন, আওয়াল সাহেব তো খুব জ্ঞানী মানুষ ছিলেন, ল খুব ভালো, উনি অ্যাক্ট অফ গড হিসেবে দেখিয়ে এটাকে আরো 3 মাস বাড়িয়েছেন, যদি ওটা অ্যাক্ট অফ গড না, ইন্টারনাল মারামারি পলিটিক্যাল পার্টি ভোট সিল মেরেছে, এটা কোনো অ্যাক্ট অফ গড না, কিন্তু উনি কভার আপ করেছেন। এখন ইউনূস সাহেবের সামনে, স্যারের সামনে একসময় কোশ্চেন আসবে, আপনারা যে 3+3 6 মাসের বেশি থাকলেন উইদাউট ইলেকশন, বা 6 মাসে ইলেকশন দিলেন না, এটার বেসিসটা কি? এটার কোনো বেসিস কিন্তু সংবিধানে কোথাও নাই। অনলি একটা বেসিস হতে পারে, কেউ চায়ও তিনি, কেউ চায়ও নেই, কিন্তু মানে ইন্ডিভিজুয়াল 2-4 জন ব্যতিক্রম যারা মানে এটাকে কভার আপ করা উচিত ছিল যে কোনোভাবেই হোক। অনলি হচ্ছে তার নিউ সরকার যারা আসবে তারা এসে একটা ভূতাপেক্ষিক র্যাটিফিকেশন দিবে যে বিগত এই সময় থেকে এই সময় যে সরকার ছিল তাদের কার্যক্রমগুলো বৈধ। ঠিক একইভাবে সেনাপ্রধানরাও দিত, ঠিক একইভাবে 111-এর পরে আওয়ামী লীগ এসে দিয়েছে, ওই একই ধারায় চলে গেল। আর অনেকে আবার বলছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কনস্টিটিউশন এমন করে ফেলবে, এটাও শব্দটা কোথাও নেই, পৃথিবীর কোথাও নাই। কনস্টিটিউশনাল অর্ডার, বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করার কোনো নজির নাই। আপনি সংবিধানকে মানবেন অথবা মানবেন না। মোস্ট ইম্পর্টেন্ট এটা হতো, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটররা যখন আসছেন, এরশাদ স্যার যখন আসছেন, জিয়াউর রহমান যখন আসছেন, তারা এসে সংবিধান সাসপেন্ড করে নিজেরা মার্শাল ল প্রোক্লেমেশন দিতেন, ওটাই সংবিধান, ওটাই আইন, কিন্তু তারা এসে সংবিধান সাসপেন্ড করতেন। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু সংবিধান মোটেও সাসপেন্ড না। সো একটা হাইব্রিড সিস্টেম করার চেষ্টা করা হচ্ছে, সংবিধান আছে আবার সংবিধান নাই, এটা হতে পারে না। তো আমার মতে একটা নির্বাচন, ইনক্লুসিভ একটা নির্বাচন অলমোস্ট সকল সমস্যার সমাধান করে দেবে। সেদিকে তো দেশ যাচ্ছে না। যে সরকার রাস্তার ট্রাফিক পরিষ্কার করতে পারছে না, যে সরকার রাস্তার গর্ত পরিষ্কার করতে পারছে না, যে সরকার পুলিশকে মোটিভেট করতে পারছে না, যে সরকারের আমলে কতটা মব হয়েছে, 1200 মব হয়েছে, যে সরকারের আমলে গত 1 বছরে ঢাকায় আন্দোলন হয়েছে 350, সরকার কোনো বিষয়ে কোনো সফলতা দেখাতে পারছে না, সেই সরকার ভোট করবে কিভাবে? ইনক্লুসিভ ভোট, আমি শেষ করে দিচ্ছি, ইনক্লুসিভ ভোট করার একটা সমস্যা আছে, বিকজ আওয়ামী লীগকে নিয়ে ভোট করা খুবই একটা কঠিন বিষয় অ্যাট দ্য মোমেন্ট। আবার ইনক্লুসিভ ভোট না করলে, একটা দলকে বাদ দিয়ে করলে, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, জুডিশিয়ারি সেই ঝুঁকি নিতে প্রস্তুত কিনা, কারণ তারাও তো একসময় 10 বছর পরে এটা দায়বদ্ধতার মধ্যে চলে আসবে। এই বিষয়গুলোতে অনেক অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। সো অ্যাডভোকেট পুতুল, আপনি ব্যারিস্টার শামীমের কথার প্রেক্ষিতে নিশ্চয়ই কিছু বলবার আছে, বলবেন, কিন্তু একটা আলোচনা করিডোরে আছে, বা আমরা যদি সাম্প্রতিককালে বিভিন্ন সার্ভে দেখি যেগুলো প্রকাশিত হয়েছে, সেগুলোতে দেখলে মোটামুটি বোঝা যায় যে কোনো কোনো রাজনৈতিক দল বা শক্তি বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, যে বিএনপিকে অনেকেই মনে করেছিলেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, 300-এর মধ্যে হয়তো প্রায় 300ই পেয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। এবং যেহেতু এখানে অপরাপর রাজনৈতিক দল বা ইনক্লুসিভ ইলেকশনের কথা ব্যারিস্টার শামীম বললেন, আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে নিষ্ক্রিয় এবং স্থগিত বড় দলের ভোটাররা কোথায় যাবে, কাকে ঠেকাতে কাকে তারা সমর্থন করবে, এবং এই কৌশলগত ভোট কি ফলাফল পাল্টে দিতে পারে কিনা, বিএনপি কি ভাবছে? এটা তো আসলে স্পেসিফিক করে বলাটা কোনোভাবেই যায় না, যে আসলে যেই একটা সময় ছিল যে আমরা ফ্লোটিং ভোটটা কাউন্ট করতাম যে কোন দিকে যাবে, এখন ফ্লোটিং ভোটের সাথে সাথে যোগ হয়েছে আপনার মোর দ্যান 4 crore হচ্ছে নিউ ভোটার, যারা ইয়ুথ, সাথে যোগ হয়েছে যে একটি দল যেটাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, একটি দল এবং তাদের মিত্র শক্তিকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে, কিন্তু তাদের সমর্থক ভোটাররা আছে। সো ইটস এ নিউ এরা, ইটস এ নিউ সিস্টেম, ইটস নিউ ভোটার্স। সো এখন তাদের আচরণটা কি হবে, এটা আসলে আমরা হয়তো মানে অনুমান করে একটা দুটো কথা বলতে পারি। কেউ বলতে পারি হয়তো তারা, হ্যাঁ, আওয়ামী লীগ যারা আছে সমস্ত ভোটাররা, তারা হয়তো একটা বিএনপির দিকে ঝুঁকবে, অথবা জামাতের দিকে ঝুঁকবে, অথবা এনসিপির দিকে যাবে না, আমরা একটা পারসেপশন থেকে বলতে পারি, কিন্তু আসলে স্পেসিফিক করে বলা ডিফিকাল্ট। এটা একমাত্র নির্বাচনে তাদের ভোট কে কোথায় যাবে, আবার এমন হতে পারে তারা ভোট দিতেই গেল না। যেমন আমরা কিন্তু বিএনপি কিন্তু লাস্ট 3টা নির্বাচনে আমরা কিন্তু ভোট দিতে যাইনি, যেহেতু আমরা মনে করছি এটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। সো এটা ডিপেন্ড করবে, যেটা শামীম ভাই বলেন, আই এম ভেরি মাচ এগ্রি উইথ হিম, যে গভর্নমেন্টকে একটা ইনক্লুসিভ ইলেকশন কিন্তু এটা অ্যারেঞ্জ করতে হবে, এবং এটা শুধু তাদের দায়িত্ব না, এটা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্কিমটা,
এটা কিন্তু বেসিকটা, যে আমরা অনেক কিছুর সাথে সাথে গণতন্ত্র ছিল না বাংলাদেশে। ইনক্লুসিভ ইলেকশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? ব্যারিস্টার শামীমেরটা তো আমরা হয়তো অনেকেই বুঝতে পারবো, আপনি কি বোঝাচ্ছেন? ইনক্লুসিভ বাংলাদেশে যতগুলো বৈধ নিবন্ধিত নির্বাচন করতে ইচ্ছুক রাজনৈতিক দল আছে, প্রত্যেকের পার্টিসিপেশনে, প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন কমিশনটি নির্বাচন অ্যারেঞ্জ করবে। রাজনীতির বৈধতা কিভাবে নির্ধারিত হয়? জনগণ নির্ধারণ করে, আদালত করে, নাকি এক্সিকিউটিভ অর্ডারে সরকার নির্ধারণ করতে পারে কি রাজনীতি করবে করবে না? সেখানে তো অবশ্যই কিছু তর্ক বিতর্ক রয়েই গেছে, যেমন এক্সিকিউটিভ অর্ডারে একটি দলকে নিষিদ্ধ করাটা এটা কতখানি যুক্তিযুক্ত সেটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, এবং আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বারংবার বলেছি যে দিস ইজ নট দ্য ওয়ে। কারণ আপনি এক্সিকিউটিভ অর্ডারে কি করতে চাচ্ছেন? হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ করলেন, তারা তো বিভিন্ন জায়গা থেকে মাথা চারা দিয়ে উঠে উঠে, কিন্তু কার্যক্রম তো নিষিদ্ধ নাই, হয়তো হ্যাঁ দল হিসেবে করছে না, কিন্তু বিভিন্ন ব্যানারে করছে। আমরা বিভিন্ন জায়গায় আনরেস্ট কন্ডিশন দেখছি, তো এই আনরেস্ট কন্ডিশন তো কোনো না কোনোভাবে ওই স্টেকগুলোই করছে, ওই দোসররাই করছে, আনরেস্ট করার চেষ্টা করছে যে না ঠিক আছে সরকারকে আমরা স্টেবল হতে দেবো না, দেশকে স্টেবল হতে দেবো না, যেহেতু আমাদেরকে বিতাড়িত করেছে। সো এই পারপাসটা কীভাবে সার্ভ করা হলো? আপনারা চেয়েছেন যেন বাংলাদেশে আর কোনোভাবে এই স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এবং এমন কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে যেন ভবিষ্যতেও কেউ এই ধরনের কাজ করার সময় সতর্ক থাকে যে আমরা এই ধরনের কাজ করলে আমাদের এই ধরনের পরিণত হবে। তো সেই জায়গাটা থেকে এক্সিকিউটিভ অর্ডার ইজ নট দ্য ওয়ে, এটা আমরা এটা সবসময় বলেছি। অবশ্যই একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সন্ত্রাসী সংগঠনকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে তারা রাজনীতি করবে কি করবে সেটা ডিসাইড করা যায়। সেকেন্ড হচ্ছে জনগণের হাতে ছেড়ে দেওয়া, এটা ইটস আ ওয়ে, যে জনগণ কাকে নিচ্ছে, জনগণ কাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেটা কিন্তু জনগণের এই মাপকাঠিটা সব থেকে ভালো হতো বলে আমি মনে করি। কিন্তু এখন যেই একটা পজিশনে আছেন গভর্নমেন্ট, দেশ যে পজিশন আছে সেখান থেকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যেটা বেস্ট হবে সেটাই হয়তো করতে হবে আমাদেরকে। কারণ আমরা তো যেটা শামীম ভাই বলছিলেন যে এই যে পিআর নিয়ে তো সংবিধানে আমাদের কোনো কিছু নেই যে পিআর হতে পারবে বা পারবে না। আপনি যখন একটা সংবিধান রাখছেন, আবার কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আরেকটা কিছু নিয়ে আসছেন, প্যারালালি দুটো সংবিধান তো চলতে পারে না। সো এটা অ্যাবসার্ড থিঙ্কিং। সো এখন যদি আমরা বলি যে না, এই অ্যাবসার্ড থিঙ্কিং, যেহেতু স্থগিতাদেশ আছে, স্থগিতাদেশকে উইথড্র করে দেন, আওয়ামী লীগকে নিয়ে আসেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। কারণ আর আওয়ামী লীগ আবার ফিরে আসবে, যেটা যে জলাতঙ্কের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের ফিরে আসে কিন্তু কোনো গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে না। কারণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। 18 কোটি মানুষের যে সেন্টিমেন্ট ছিল, এই সেন্টিমেন্ট, যে ক্ষোভ, যে দ্রোহ, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করছে। সো ইটস নট এতটা ইজি না যে শেখ হাসিনা বা শেখ হাসিনার লেভেলের যে ক্যাবিনেট যারা ছিল একবারে পালিয়ে গেল, তারা অতি সহজে বাংলাদেশে ফিরে আসতে পারবে। সো এই পরিস্থিতিতে যতটুকু ইনক্লুসিভ, তো আমি যদি আগের 91 সালের ইনক্লুসিভনেসকে যদি আমি 25 সালের ইনক্লুসিভনেস দিয়ে কম্পেয়ার করতে চাই, সেটা কিন্তু হবে না। আমার বর্তমান পরিস্থিতিতে বুঝতে হবে কোনটা ইনক্লুসিভনেস হবে, সেভাবে কিন্তু ইনক্লুসিভ নির্বাচনটা অ্যারেঞ্জ করতে হবে। এবং দ্য অনলি ওয়ে, এই যে স্টেবিলিটি আনার জন্য ইনভেস্টমেন্ট নেই বাংলাদেশে, হ্যাঁ ইকোনমিক টু স্থিতি অবস্থায় আছে, কেন আছে? অনেকেই কিন্তু চুপচাপ আছে যে ঠিক আছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হয়তো আমাদের সিচুয়েশন চেঞ্জ হবে, তখন আমরা ইনভেস্ট করব। এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে আছে চারিদিক থেকে, সব দিক দিয়ে কিন্তু আনরেস্ট কন্ডিশন। আমি বলবো না যে এই গভর্নমেন্ট একেবারেই ফেইল করে গেছে, সেটা বলবো না, কিন্তু অর্জনের জায়গাটাতে কিন্তু খুব বেশি চোখে পড়ে না। হ্যাঁ, মানুষের দৃষ্টির ভেতরেও নেই এবং মানুষের বোধের ভেতরেও নেই যে এত যে রিফর্মের কত কিছু চললো, আমাদের সামনে কি আছে, আমাদের বাস্তবতাতেও কিছু দেখতে পাচ্ছি না আমরা। তো সেই জায়গাগুলো থেকে দেশকে তো আপনি এই যে মেকানিজমগুলো ফেইল করে যাচ্ছে, ইনস্ট্রুমেন্টগুলো ফেইল করে যাচ্ছে, তাহলে এটাতে চলবে কি করে? দেশ চালাতে তো হবে, আগে চলুক, তারপর এটাকে আমরা কতটুকু মেক ওভার করবো, কতটুকু উন্নয়নের দিকে নিয়ে যাবো, সেটা তখন বোঝা যাবে। তো বেসিক জায়গাটা আপনি যদি পাইলিং করতে না পারেন, বিল্ডিং স্ট্রাকচার হবে কিসের উপরে? সো উই নিড দ্য পাইলিং ফার্স্ট। যদি ওটা করতে না পারি তাহলে তো কোনো দিকে এগোতে পারবো না আমরা। সো ব্যারিস্টার শামীম, নতুন দলের বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান বনাম পুরনো দলের বা পুরনো শক্তির পুনর্গঠন, কি মনে হয় জনগণ আসলে কোন শক্তির উপরে বা কোনটার উপরে বেশি ভরসা করছে? দেখুন, আওয়ামী লীগের ব্যানের অর্ডারটা একটা টেম্পোরারি অর্ডার, সরকার টেম্পোরারি ব্যান করেছে। সরকারের টেম্পোরারি অর্ডার দেখে ইলেকশন কমিশন সাথে সাথে সেম ডেতে ইলেকশন কমিশন টেম্পোরারি ব্যান করেছে। ব্যানটা করা হয়েছে অন দ্য প্রিটেক্সট অফ পেন্ডিটেড লাইট, মানে যে বিচারাধীন অবস্থায় থাকার কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হলো সাময়িকভাবে। আওয়ামী লীগ অ্যাজ এ দল বাতিলের একটা আইন হয়েছে যে সে যুদ্ধাপরাধী
ট্রাইব্যুনালে যদি কেউ কনভিক্টেড হয় কোনো দলকেও বাতিল করা যেতে পারে। আমার জানা মতে দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা তখন পর্যন্ত পেন্ডিং ছিল না, এখনও পেন্ডিং নাই। আর আপনি পেন্ডিং থেকে টেম্পোরারি সাসপেন্ড করলেন, এরপর একটা ভোট হলো, সেই ভোটের পরে দেখা গেল জুডিশিয়াল ভার্ডিক্টে আওয়ামী লীগকে বাতিল করা হলো না, তখন তো আওয়ামী লীগ বলতেই পারে যে আমাকে আবার নতুন করে ভোট করেন, পুরো ভোটটাই মানে আইনগত বলতে পারে। এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট সবসময়ই আওয়ামী লীগ পাওয়ার জন্য এনটাইটেলড, যেহেতু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ভার্ডিক্ট আসেনি। যদি পিওর এক্সিকিউটিভ অর্ডার হতো এটা আনলফুল হতো না, কিন্তু যেটা আমাদের ম্যাডাম বললেন যে এটা ইমোরাল, এক্সিকিউটিভ অর্ডার পলিটিক্যাল দল, কিন্তু সেটা ইলিগাল হতো না। কিন্তু আপনি এক্সিকিউটিভ অর্ডার লিখেছেন কিন্তু বিচারিক প্রক্রিয়াধীন আছে বলে, তাহলে বিচারিক প্রক্রিয়া যদি শেষ না হয় তাহলে নির্বাচনের আগে আপনাকে সুযোগ দিতে হবে, আইন যা বলে। আরেকটি প্রবলেম হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, যে মামলাটি চলছে যেটা রায় হতে পারে সেখানেও আওয়ামী লীগ চার্জশিটে অ্যাজ এ পার্টি তারা অভিযুক্ত পার্টি না। এখন জজ সাহেব বিয়ন্ড চার্জশিট, বিয়ন্ড এফআইআর গিয়ে অনেক কিছু আদেশ দিতেই পারেন, তার সে এখতিয়ার আছে, সেটা প্রশ্নবিদ্ধ হবে। নাও বাংলাদেশের মানুষের অনেকগুলো গুণ আছে। ট্রাকোনিয়ান পাকিস্তান আর্মিকে হারাতে পেরেছে, 24 বছরে দুবার স্বাধীন হয়েছে, এবং মুসলিম কান্ট্রি হয়েও যখন আমাদের অন্যায় করা হয়েছে, স্বাধিকার দেওয়া হয়নি আমাদেরকে যখন ভোটাধিকার নেওয়া হলো, আমাদের জয়ী প্রার্থীকে শপথ করানো হলো কিন্তু সংসদ বসতে দিল না 71-এ, তখন দেশের মানুষ কিন্তু তাদের মুসলিম ব্রাদারদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হেজিটেট করেনি, তারাও আমাদেরকে মারতে হেজিটেট করেনি। লড়কেলেঙ্গে পাকিস্তান যারা বললো তারাই আবার কিন্তু বাংলাদেশ স্বাধীন করলো, একটা বড় অংশ, কিছু ডেভিয়েশন সহ। তো যখন বঙ্গবন্ধুকে অ্যান্থনি মাস্করেন জিজ্ঞেস করলো তোমার স্ট্রেংথ কি, বললো আমার পিপল। তোমার উইকনেস কি, বললো আমার পিপল। তোমার উইকনেস কেন? এদেশের মানুষ খুব ফ্রিকেল, খুব ভুলে যায়, এবং বর্তমানের ক্রাইসিসগুলো তারা বেশি চোখে দেখে। বিপুল একটা আন্দোলন হলো, সবাই অংশগ্রহণ করলো, সেই অংশগ্রহণের পরে যে সরকারটা হলো সেই সরকার জনগণকে ডেলিভারি দিতে পারলো না। প্রথম হচ্ছে সততা দিতে পারলো না, বিপ্লবীরা সৎ থাকলো না, কি দুঃখজনক। এমন একটা কাঠামো তৈরি করা হলো যারা খুব ইয়াং ছেলে পেলে, দ্রুত এদেরকে বলগাহীন ক্ষমতা দিয়ে দুর্নীতি করার একটা সুযোগ করে দেওয়া হলো। অ্যান্ড পাওয়ার করাপ্ট অ্যাবসলুটলি, অ্যাবসলুট পাওয়ার করাপ্ট অ্যাবসলুটলি। যারা এই সরকারের মেটিকুলাস ডিজাইন করেছে তার বোঝা উচিত ছিল যে মন্ত্রী যদি হয়ে যায় এই কম বয়সে কোনো ছেলে, তার প্রচুর অফার চারদিকে আসবে, সেখান থেকে নিজেকে সরাতে পারবে না, এটা খুব কঠিন কাজ, তাকে মন্ত্রী করা ঠিক হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকার ডেলিভারি দিতে পারলো না, রিফর্ম করতে পারলো না। আপনি প্রথমে বলছিলেন সংস্কার, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে তো আইনগতভাবেই বাদ দিয়েছে। কত পার্সেন্ট লোক নিয়ে সংস্কারটা হচ্ছে, কিভাবে এটা টেকসই হবে? বাংলাদেশে এর আগে যতবার রিফর্ম হয়েছে, 71-এর পরে হয়েছে, 91-তে হয়েছে, মানে এই প্রেক্ষাপটগুলো দেখলে কখনই কিন্তু এত বিপুল পরিমাণ লোকের দলদেরকে বাদ দিয়ে রিফর্ম করা হয়নি। প্রতিবারই কিছু লোক বাদ ছিল, কিন্তু 91-তেও জাতীয় পার্টি রিফর্ম মেনে নিয়েছিল। তার বিরুদ্ধের যে মতবাদগুলো সেখানেও সে পার্টিসিপেট করেছে এবং মেনে নিয়েছে, ঠিক আছে আমার বিরুদ্ধে তাও আমি মেনে নেব। এখন তো একটা বিশাল প্রসেস বাদ দিয়ে করা হচ্ছে, যদি সেটাই করা হয় তাহলে সেই রিফর্মটা টেকসই হবে না। এই সরকারে প্রচুর এনজিওর লোক আছে, অনেকে বলে এনজিওগ্রাম সরকার, সিভিল সোসাইটির শীর্ষস্থানীয় লোকজন আছে, একদম সারা জীবন সৎ, অনেস্ট, দক্ষ, শক্ত ভাষায় সরকারকে কথা বলেছে, স্যালুটেবল। কিন্তু তারা নিজেরা যখন মন্ত্রী হলো তারা কিন্তু যে রিফর্মগুলোর কথা সারা জীবন বলেছে সেগুলো করতে পারলো না। একটা বিশাল ন্যাশনাল লস হয়ে গেল। ভবিষ্যতে যে সরকারই আসবে, এনজিওর লোক আর সিভিল সোসাইটির লোক সেই সরকারকে আঙুল তুলে বলতে পারবে না যে আপনারা এই রিফর্মগুলো কেন করছেন না, কারণ তখনই মন্ত্রী রিপ্লাই দিবে আপনারা তো সরকারে ছিলেন 1-1.5 বছর, আপনারা কেন করেননি। এই যে আপনারা কেন করেননি এই অ্যান্সারটা কেউ দিতে পারবে না, মানে এই সেক্টরের লোকজনরা আছে। এই লসটা ন্যাশনাল একটা লস হয়ে গেল, সিভিল সোসাইটি ফেল। 111 যদি আমরা দেখি, ম্যাসিভ রিফর্ম হয়েছে, ম্যাসিভ, কি পরিমাণ রিফর্ম হয়েছে 111-এ, অবিশ্বাস্য। এই ক্ষেত্রে আমি মনে করি প্রথম থেকে এই সরকার ইজ প্রি ডিজাইন টু ফেইলড। সরকার যখন বুঝে ফেলেছে যে আমি 5 বছর থাকতে পারবো না, 10 বছর থাকতে পারবো না, সরকার আগ্রহ হারিয়ে ফেলেছে। এই সরকার কেম আপ ফর সাম কোলাট্রাল পারপাস, অন্য কোনো পারপাস ছিল যেটা আমরা জানি না, বুঝতে পারি না, এবং তারা দেশের উন্নয়ন করা, দেশকে ভালো করা, দেশের রাস্তাঘাট ঠিক করা, দেশের মানুষের মানসিকতা উন্নয়ন করা, ম্যাসিভ মুভমেন্ট করে দেশকে মোবিলাইজ করা, এইটা তারা পারেনি। আর রিসেন্টলি যেটা ঘটছে, পৃথিবীতে অনেক দেশে সরকার আউস্ট হয়েছে, আওয়ামী লীগও আউস্ট হয়েছে, অস্বীকার করা যাবে, পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাওয়ার পরেও তারা বিদেশের মাটিতে যেভাবে ফিরে আসছে এটা কিন্তু সাদ্দাম গাদ্দাফির ক্ষেত্রে হয়নি। এইটা ইঙ্গিতবাহী। অর্থাৎ ওই যে বললাম মানুষ ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনরা শেখ হাসিনার বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল, কারণ ছাত্র মারা হয়েছে। এখন তারা দেখলো যে ওই ছাত্ররা দুর্নীতি করলো, ওই ছাত্ররা মানুষকে মারলো, 32 নম্বরে বাড়ি গুড়িয়ে দিল,
ন্যাচারালি তাদের একটা অংশের মনে হচ্ছে এটা একটা ডিজাইন ছিল শেখ হাসিনাকে সরানোর, তারাও সেই ডিজাইনে চলে গেছে। এদেশের অসংখ্য মানুষ এখন মনে করছে যে পুরো বিপ্লবটাই ছিল সাজানো শেখ হাসিনাকে সরানোর জন্য। তো তারা যেখানে আন্দোলন করেছে তারা এখন আবার কাউন্টার আন্দোলন করতে রেডি হচ্ছে আস্তে আস্তে আস্তে। এই সরকারের সেফ এক্সিট প্রবলেমে পড়ে যাবে তখন। কারণ যখন আপনি সংস্কার করতে পারলেন না, সুষ্ঠু ইনক্লুসিভ ভোট করতে পারলেন না, আপনাকে পরবর্তী লেটারের ট্রানজিশনটা কে দেবে? দিতে পারে বিএনপি একমাত্র। সেই বিএনপির সাথেও এই সরকারের খুব আত্মিক সম্পর্ক আছে এমনটি মনে হয়। এই সরকার এখন খোলামেলাই বলতে পারি প্রথম থেকে জামাতকে তার অত্যন্ত কাছের বন্ধু ভেবেছে। এনসিপি তো এই সরকারই টোটালি। বিএনপিকে তারা প্রথম থেকেই কিছুটা দূরত্ব রেখেছে, যে কারণে 3 জন গেলে সেখানে একজন বিএনপি থাকে। এই যে ডক্টর ইউনূস স্যার 3টা দলের 6 জনকে নিয়ে গেলেন, বিএনপি 2 জন, মানে এনসিপিও 2 জন, জামাতও 2 জন। বাকি বিপ্লব ধরে নিলাম বিপ্লবের সরকার নিয়ে উনি যাচ্ছেন, বিপ্লবের বাকি দলগুলো কি হলো? জোনায়েদ সাকির কি হলো? তারেক সাহেবের কি হলো? আম পার্টির তো আরও তো 50, 60, 30টা দল আছে যারা আন্দোলন করেছে, আপনার সবাইকে নিয়ে যেতে হবে। তার মানে আপনি নিরপেক্ষ না, আপনি নিরপেক্ষ না, আপনি নিরপেক্ষ না, আপনি নির্বাচনের জন্য যে নিরপেক্ষ দরকার তা না, আপনি একটা সাইডের সরকার। তা যখন নির্বাচনের সময় আপনি থাকবেন তখন তো আপনি আপনার সাইডকে ফেভার করবেন, অটোমেটিক আপনার সাইড ফেভার হয়ে যাবে। তার একটা নির্বাচনকালীন সরকারের প্রথম যে কাজ তার নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকার। যদিও এটার নাম এরকম না, অন্তর্বর্তী সরকার, কিন্তু যদি ভোটের দিনে এই সরকার থাকে তাকে নিরপেক্ষতা দেখাতে হবে। সেখানে এই সরকার আটারলি অ্যান্ড মিজারেবলি ফেল করেছে। সো ব্যারিস্টার শামীমের কথা শুনছিলেন আপনি, এবং নির্বাচন রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এর বাইরে গিয়ে যদি একটু চিন্তা করি যে মানুষের আসলে প্রধান উদ্বেগ কি? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, মাঠের পর্যবেক্ষণ আসলে কি বলে? নাকি মানুষ আসলে এখন নির্বাচনের দিকেই তার প্রধান নজর? না, মানুষের যে মেইন কনসার্নটা এখন নির্বাচনের দিকে, বিষয়টা কিন্তু সেরকম না। দ্রব্যমূল্য ইটস এ বিগ কনসার্ন, সাথে সাথে জবলেসনেস, মানে বিশাল একটা ইয়ুথ তারা একেবারেই কাজ শূন্য হয়ে বসে আছে। ব্যবসায়ী সেক্টরে যারা মিড লেভেলের ব্যবসায়ী তাদের ধস, ইনভেস্টমেন্ট নেই বাংলাদেশে, সব দিক দিয়ে কনসার্ন কিন্তু সব জায়গাতেই। এখন সাধারণ মানুষ, মিড লেভেল এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও সব একেবারে ধস নেমেছে, এবং সবার কনসার্নটা হচ্ছে এখান থেকে আমাদের উত্তরণ দরকার। এটা খুবই অবভিয়াস যে বর্তমান যে সরকার আছে তাদের প্রতি আস্থা, বিশ্বাস, প্রত্যাশা 3টা ছিল আকাশচুম্বী। কারণ আমরা মনে করেছিলাম, বা সাধারণ জনগণ যেটা মনে করেছিল, যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা বোধহয় এখন বেস্ট পেয়ে যাব। সো একটা আকাশচুম্বী একটা প্রত্যাশা নিয়ে যখন আমরা দেখেছি, বা সাধারণ জনগণ দেখেছে, দেখার পরে যখন দেখেছে যে না, এই সরকার আসলেও কন্ট্রোলিং পাওয়ারটা অনেকাংশেই তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি সাধারণ জনগণের কাছে। যে না, তারা তো অনেক কিছুদের বিয়ন্ড কন্ট্রোল থাকছে, তারা দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছে না, তাদের ক্যাবিনেটের অনেককে নিয়ে প্রশ্ন আসছে, তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে, তারপরে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে উন্নতি ঘটাতে পারছে না। আমরা দেখেছি যে বিডার বিশাল প্রোগ্রাম, ইনভেস্টমেন্ট সামিট, একেবারে উইদাউট এনি রেজাল্ট। হ্যাঁ, শুধু ওই 2-3 দিনের যে ফোকাসিং ছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশে বোধহয় এত ইনভেস্টমেন্ট আসবে যে বাংলাদেশ একেবারে স্বর্গ হয়ে যাবে। তো এই যে শো অফের জায়গাটা যেটা ছিল, সেই জায়গাতে দেখা গেছে যে আসলে বাস্তবতার সাথে মিলটা একেবারেই ছিল না। যেই কারণে মানুষের ওই যে সব কিছু লিঙ্ক আপ হয়ে এসে যে উত্তরণ কোথায়, তো উত্তরণ খুঁজতে খুঁজতে মানুষ দেখে যে আমার অর্থনৈতিক উত্তরণের জন্য আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন, পলিটিক্যাল গভর্নমেন্ট এবং স্টেবল কান্ট্রি ছাড়া কেউ ইনভেস্টমেন্ট করছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনছে না গভর্নমেন্টের। কেন শুনছে না? তারা তাকিয়ে আছে পলিটিক্যাল গভর্নমেন্ট কে আসে দেখি, এটার জন্য তারা বসে আছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনাগুলো কেমন একটা আনস্টেবল কন্ডিশনে আছে। সব কিছু মিলিয়ে কিন্তু যে সবাই তাকিয়ে আছে যে উত্তরণের জন্য আমাদের কোন উপায়ে যেতে হবে। এই উত্তরণের উপায় খুঁজতে গিয়ে দেখা যায় যে একটা নির্বাচন ছাড়া কোনো উত্তর আমরা ঘটাতে পারছি না। কারণ এই গভর্নমেন্ট অলরেডি, যদি এরকম হতো যে আজকে 1 বছর পেরিয়ে গেছে এবং যেই প্যারামিটারগুলো একটু উপরের দিকে ওঠা উচিত ছিল, যেটা গত 17 বছর ছিল না, সেগুলো উপরের দিকে উঠেছে, মানুষের আস্থার জায়গাটা আছে, তখন ওই যে এখন মুখ ফসকে অনেকে বলে ফেলে যে না, আমাদের 10 বছর, 20 বছর, 50 বছরও থাকতে বলা হচ্ছে। জনগণ যদি চাইতো
জনগণের নেসেসিটি থেকে যে জিনিসগুলো আসে, পাবলিকের নেসেসিটি থেকে যে জিনিসগুলো আসে, সেগুলো অনেক কিছু কিন্তু কম্প্রোমাইজড হয়। আমরা দেখেছি অতীত থেকে যে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত কিন্তু এসছে যে জনগণ চেয়েছে বলে, পাবলিক কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, কিন্তু সেই আস্থার জায়গায় কি বিন্দু মাত্র আসলে অর্জন করতে পেরেছে এই সরকার? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন হয়ে গেছে। তো এখন তাহলে আমাদের উত্তরণটা কোথায়, উপায়টা কোথায়? আমাদের স্টেবল বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যত গল্পই আমরা করি না কেন, এই গল্পগুলো এক্সিকিউশন কোন দিকে হবে, কারা করবে, কাদের হাতে থাকবে? বর্তমানে যাদের হাতে আছে তারা কোনোভাবেই চেক অ্যান্ড ব্যালেন্সটা ঠিক মতো নিয়ে আসতে পারছে না। প্রত্যাশার জায়গা, চাহিদার জায়গা এবং বাস্তবতা, তিন দিকে ঘুরছে। তো সেই জায়গাটা থেকে মানুষ আসলে যেটা বলছেন যে মানুষের মেইন কনসার্নটা কোন দিকে, মানুষের মেইন কনসার্ন আমার দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আসুক, আমার পুলিশের কাছে গেলে আমি যেই অ্যাপ্রোপ্রিয়েট জিডিটা করতে চাচ্ছি সেই জিডিটা নিক, হয়তো যেন মামলা না হয়, আমরা যেন দিনের পর দিন আবার আমাদের কোর্টের মধ্যে গিয়ে একই মামলা নিয়ে বছরের পর বছর ঘুরতে না হয়, রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে যেন আমাদের কেউ আবার বিচার করতে না বসে, আবার আমার এই টাকাগুলো বিদেশে পাচার করে যেন কেউ না নিয়ে যায়, আমি যেটা ডিপোজিট রাখছি এটা যেন ব্যাংকে আমার সেফ থাকে, এই বিষয়গুলো আমাদের যেন গুম হতে না হয়, আমাদের যেন ক্রসফায়ারের শিকার হতে না হয়, লক্ষ লক্ষ মামলা যেন আমাদের, এইগুলো চাচ্ছে মানুষ। তো এইগুলো চাওয়ার জন্য মানুষ আলটিমেটলি দেখছে যে তাহলে তো এই সরকার তো দিতে পারলো না, আবার এই সরকারকে আমরা ইনডিফিনিট পিরিয়ডের জন্য বসিয়ে রাখবো কি কারণে? তাদের প্রতি আস্থাটাও তো আমরা সেরকম করে পাচ্ছি না। তাহলে উপায়টা কি আমাদের? এখন উপায়টা কি, এটা বের করতে গিয়ে দেখা যায় যে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। এবং বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি, বিএনপি অলওয়েজ যেটা মনে করে যে এই নির্বাচন ছাড়া, আমরা শুরু থেকে একই কথা বলেছি এবং যে কারণে আমাদেরকে অনেক সমালোচনার শিকারও হতে হয়েছে যে বিএনপিকে অন্য কিছু চায় না, খালি নির্বাচন চায়। সো আমাদের কাছে আর কোনো ওয়ে কিন্তু আমরা দেখি না যে না, এটা ছাড়ার কোনো ওয়ে আছে যেটা দিয়ে এই আনস্টেবল কন্ডিশন। বিএনপি এখন মনে হচ্ছে যে সরকারের সবচেয়ে বড় সমর্থক, ইভেন যাদেরকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে সরকারের সঙ্গে জামাত ঘনিষ্ঠ, এনসিপি তো তাদেরই পার্টি, তারাও কিছু কিছু সমালোচনা সরকারের করে, কিন্তু বিএনপির দিক থেকে খুব বেশি সমালোচনা তো আমি এখন আপনার সামনে বসে সমালোচনা করছি, কিন্তু বিএনপি সমালোচনা করে না দলীয়ভাবে বা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সেরকম না, সেটা বোধহয় একেবারে আপনি বটম লাইন টেনে বলা যায় না যে বিএনপি সরকারের কোনো সমালোচনা করে না, কারণ আমরা এই যে ঐক্যমত্য সমালোচনা করতে একটা সময়, কিন্তু জুনের লন্ডন বৈঠকের পর থেকে একেবারেই সরকার সব ভালো করছে, একটা ন্যারেটিভ তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে, 360 ডিগ্রি ঘুরে গিয়ে সরকারের প্রশংসা। এটা হয়েছে কি, এটা একটা ন্যারেটিভ। যেমন ধরেন আমরা তো নির্বাচনটা ডিসেম্বরে চেয়েছিলাম, আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, আমরা সেটাতে স্ট্রিক্ট ছিলাম যে ডিসেম্বরে আমাদের নির্বাচনটা দিতে হবে, কিন্তু সেটা কিন্তু ডিসেম্বরে না হয়ে ফেব্রুয়ারিতে গেল। এখন ধরেন আমরা সেই জায়গাটা থেকে আন্দোলন না করে আমরা একটা কম্প্রোমাইজের জায়গায় এসে ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাক, তারপর নির্বাচনটা হোক। এখন আপনি যদি এই অ্যাপ্রোচটাকে মনে করেন যে সরকারের সমালোচনা না করলো না, এবং এই যে ইউএনজিতে যে দলগুলো 3টে দল গেল এবং সরকারের দিক থেকে বলাই হয়েছে যে সরকারের অংশীদার যারা তারা আসলে যাচ্ছেন না, এইটা এখন এইটা সরকার পাবলিকলি বলা হয়েছে। বিএনপি কখন সরকারের অংশীদার হলো সেটা আমরা বুঝতে পারিনি, সেটা বিএনপি দাবি করছে না। প্রথম কথা হচ্ছে বিএনপি প্রতিবাদও করেনি, অফিসিয়ালি প্রতিবাদ করেনি, হয়তো সেরকম করে বলার স্কোপটুকু আসে নাই বা বলার প্রয়োজনটুকু পড়ে নাই, কিন্তু যখন একটা ডেলিগেশনের জন্য ইনভাইট করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে, তখন সেখানে না করাটা কতটুকু যুক্তিযুক্ত এটা একটা প্রশ্ন। এবং কেবলমাত্র আমরাও মনে করি যে ইউএনএ যাওয়াটা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটটা ছিল সেখানে 104 জনের উপরে ডেলিগেটস নিয়ে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল, কারণ ওখানে গিয়ে কাজটা কি ছিল রাজনৈতিক দলগুলোর, বরং আমাদেরও কাজটা কি ছিল, এটাও কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন। যে কোনো পলিটিক্যাল পার্টির তো ওখানে তেমন কোনো কাজ ছিল না। একটি দেশের রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান ইউএন ওখানে গিয়ে তারা দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য একটা স্পিচ দেবেন, এর বাইরে তো অন্য কোনো আর কোনো কাজ ওখানে ছিল না। তারপরে সরকার কেন মনে করেছে নিয়ে যাওয়াটা বেটার, এটা সরকার ভালো বলতে পারবে, বাট আমাদের পার্টিসিপেশনটা বা আমরা তো এইভাবে দেখতে পারি যে সরকার বোঝাবার চেষ্টা করেছে দেশের সব রাজনৈতিক দল আমার সঙ্গে আছে, হতে পারে এটা সরকার আউটার ওয়ার্ল্ডকে এটা দেখাতে মনে, তাও সেক্ষেত্রে শামীম ভাইয়ের কথাই আমি ইকো করব যে তারা সব রাজনৈতিক দলগুলোকে তার নিয়ে যাওয়া উচিত ছিল। অথবা এটা আমি এটা কি কারণে ঘটেছে জিল্লুর ভাই, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে বা নিরঙ্কুশ সমর্থন যে আপনার একটা রাষ্ট্র পরিচালনার জন্য যথাযোগ্য না, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে বারবার করে। কি কারণে? যে আপনার একটি রাষ্ট্র পরিচালনার জন্য আপনার এক্সপার্টাইজ থাকতে হবে, আপনার লজিস্টিক্স থাকতে হবে, আপনার ইন্টেলিজেন্স থাকতে হবে। তো এই সব কিছুর সমন্বয়ে কিন্তু একটি রাষ্ট্র পরিচালিত হয়। এখন
বর্তমান যে সরকারটা, আমি বারংবার বলেছি, এত নিরঙ্কুশ সমর্থন নিয়ে বাংলাদেশে কোনো সরকার দিতে এসেছে কিনা এটা আমার জানা নেই, এত বেশি সমর্থন নিয়ে। তো এটাতেও কেন আমরা সাকসেসফুলি রান করাতে পারলাম না? কারণ আমার ওই যে কোন কাজটা কখন করা উচিত, কোন কাজটা ডিপ্লোম্যাটিক্যালি করা উচিত, কোন কাজটা কখন করা উচিত না, এখানে তো ঘাটতি রয়ে গেছে, যে এক্সপার্টাইজের অভাবটা রয়ে গেছে। সো এখানে ইউএনএ না নিয়ে গেলে কি হতো দলগুলোকে? কিছুই হতো না। কিন্তু অযথা হয়তো আমরা এটা করে একটা বিতর্ক করার সুযোগ করে দিলাম সাধারণ মানুষকে। এবং এটাকে আমি সম্পূর্ণ যদি মনে করে থাকি, এখন ওনারা অনেক বিজ্ঞজন, ওনাদের সমালোচনা করাটা আমাদের পক্ষে সাজে কিনা আমি জানি না। তারপরে যে ওই যে এক্সপার্টাইজের অভাব বা কি করলে কি করা উচিত, এই মুহূর্তে কোনটুকু না করলেই ভালো হতো, সেই জায়গাটা থেকে হয়তো একটা মিসম্যানেজমেন্টের জায়গা থেকে এটা হয়েছে। বাট আমাদেরকে ইনভাইট করা হয়েছে, পার্টির প্রধান হিসেবে আমাদের মহাসচিব ওখানে গেছেন এবং ওখানে গিয়ে তারা সম্মানিত হয়েছেন, ফিরে এসেছেন, দ্যাটস ইট। ব্যারিস্টার পাটোয়ারি, আমরা মানুষের উদ্বেগ নিয়ে কথা বলছিলাম এবং আমি যদি এই চেষ্টা বিদ্যুৎ, জ্বালানি এবং ডলারের যে চাপ দেখি আমরা, সেটা নির্বাচনের আগে বাস্তবসম্মত কি ধরনের বা দ্রুত সমাধান বলতে জানতে চাইলে আপনি কি? দেখুন, নির্বাচনের আগে দ্রুত সমাধানের সুযোগ নাই। সুযোগ ছিল এই সরকারের। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস স্যার আসলে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট আসবে, প্রচুর ফরেন স্কলারশিপ আসবে, প্রচুর ফরেন, কারণ উনি ইন্টারন্যাশনালি এত রেপুটেড, ওনার ওই অফিসটা দেশের স্বার্থে অনেক কাজে লাগতে পারত। বিদেশে প্রচুর মানুষ যাবে, জাপানের দরজা খুলবে, অনেকগুলো জায়গায় যাবে, সেগুলো হয়নি। অর্থনীতিতে রিজার্ভটা বেড়েছে, এটা একটা সাফল্য, এর বাইরে কোনো সাফল্যই আসলে নাই। ইউএনএ যারা গেছেন সরকারের বাইরে যেতে পারেন, আগের প্রধানমন্ত্রীরাও নিয়ে যেতেন সাংবাদিকদের, তার দলের সাংবাদিক, দলের অনেককে নিয়ে যেতেন, এমপিদেরও নিয়ে যেতেন। তো সেখানে আসলে স্টেট অ্যাক্টরের বাইরে বাকিদের ভূমিকা খুবই নগণ্য। হয়তো বা কোনো সাইড ইভেন্টে প্যানেলে থাকা যেতে পারে বা অন্য কিছু। সেক্ষেত্রে এনাদের যাওয়াটা খারাপ কিছু না, দেশের অনেক টাকা খরচ হলো। মূলত ইলেকশনের ছক, আসন ভাগাভাগির জন্যই তিনটি দলকে উনি নিয়ে গেছেন, এমনটা আমার মনে হচ্ছে। এটা এক্ষেত্রে সেটা হয়েছে বলে মনে হয়? আমরা তো সেটা বলতে পারবো না, আমার মনে হয়নি এটা হয়েছে। এক্ষেত্রে দুটি প্রবলেম ঘটেছে। একটা হচ্ছে এই সরকারের খুব খুব সাধের এনসিপি আসনের হিসাব মিলাতে পারছে না। সেটা সাকিব আল হাসান বলেছেন যে 5টা আসন এনসিপি যদি পায় তাহলে সে দেশে আর জীবনে কোনোদিন আসবে না। পেতে পারে, 5টা বেশিও পেতে পারে, যদি বিএনপি জামাত মিলে তাদেরকে সমর্থন দিয়ে দেয়। তারা একক ভোট করলে একটি আসনে জিততে পারবে না। জামাতের সহযোগিতায় 2-1টি জিততে পারে, আর বিএনপি জামাত মিলে তাদেরকে অনেক আসনে পাশ করাতে পারে। এর মধ্যে যে প্রবলেমটি ঘটেছে, তাদের অনেকে বিতর্কিত হয়ে গেছে। ভোটের আগেই যারা বিতর্কিত হয়ে যায় তাদের পক্ষে ভোটের ঢল নামানো খুবই কঠিন, হার্ডকোর দলীয় ভোট ছাড়া। বিএনপি ডিসেম্বরের ভোটের কথা বলেছিল, এর আগে আপনার টকশোয় বলেছিলাম যে আওয়ামী লীগের ব্যানের 2 দিন বিএনপি চুপচাপ থাকার কারণে রাজনীতির নিয়ন্ত্রণ বিএনপি হারিয়ে ফেলেছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার আসলেই যৌক্তিক কারণটা কি? আমি তো কোনো যৌক্তিক কারণ পাই না। বাংলাদেশে তো ডিসেম্বর, জানুয়ারি আর ফার্স্ট হাফেই ভোটগুলো হয়। একটা হতে পারে বর্তমান চিফ জাস্টিসের মেয়াদ শেষ হবে, যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হিসেবে দেখি, সেটা তো জুডিশিয়াল প্রক্রিয়া, কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করবে, ওনার উইলিংনেস লাগবে, সেগুলো অনেকগুলো বাট ফর ইফের মধ্যে আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নেওয়ার পিছনে একটাই কারণ ছিল আমার ধারণা, যে কোনো কারণে ফেব্রুয়ারিতে ভোট না হলে ভোটটা আবার ডিসেম্বরে চলে যাবে, কারণ ফেব্রুয়ারির পরেই হচ্ছে রোজা। আরেকটা কারণ হচ্ছে ডিসেম্বর পর্যন্ত বিএনপি কিন্তু আর কোনো মুভমেন্ট, হুঙ্কার দিতে পারবে না টোটালি। তো যে মোমেন্টামটা বিএনপি করেছিল, সেটা অ্যামেজিং মোমেন্টামটা করেছিল, সেটা 1 সেকেন্ডে নিভে গেল। 2, ডিসেম্বরের মধ্যে অনেক কিছু ঘটবে। তার মধ্যে হচ্ছে জাকসু ইলেকশন এবং অন্য যে ইলেকশনগুলো হবে, প্রায় সবগুলো ইলেকশনেই শিবির ভালো করবে, সবগুলো ইলেকশনে শিবির আশাতীত ভালো করবে। ফলে প্রতিটি জিনিসই বিএনপির উপরে স্নায়ু চাপ করবে, ভোটারদের উপরে স্নায়ু চাপ করবে, জাতীয় নির্বাচনে এটা কিছুটা চাপ ফেলবে। তো এইখানে একটা ডিজাইন করা হয়েছে যেন বিএনপির বার্গেনিং পাওয়ার কমে আসে, অথবা বিএনপির টোন সফট হয়, টোন ডাউন হয়। ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে ভোট চাচ্ছেন, আর তার সবচেয়ে কাছের এলাকায় জামাত ভোট চাচ্ছে না, এবং তার হাতের সৃষ্ট এনসিপি ভোট চাচ্ছে না। এটা বিশ্বাসযোগ্য না। এটার মধ্যেও আমার মনে হচ্ছে একটা ছলাকলা খেলা হচ্ছে। ইনক্লুসিভ ভোট না হলে দেশে ইনভেস্টমেন্ট বাড়বে না কোনোভাবেই। কোনো ইনভেস্টর একটা দ্বন্দ্বময় দেশে ইনভেস্ট করে না। বাংলাদেশের এখন কয়েকটি প্রবলেম, তার মধ্যে পাহাড়ে যে প্রবলেমটি শুরু হয়েছে, এটি তো খুবই অ্যালার্মিং। এবং এটার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, এইভাবে তো কখনো দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলা উচিত না, কখনোই না। আমরা পত্রপত্রিকায় পড়েছি যে ভারতে যে খালিস্তান মুভমেন্ট হয়েছে,
ভারত এটার জন্য সম্পূর্ণভাবে কানাডা এবং ইউএসএ-কে দায়ী করে, টোটালি। এবং তারা মনে করে ভারতের অখণ্ডতা নষ্ট করার জন্য এটা করা হয়, কিন্তু পাবলিকলি তারা কখনো এটা বলেনি। ভারতের বিরুদ্ধে অভিযোগ আছে, রয়্যাল লোকজন কানাডায় গিয়ে খলিস্তান মুভমেন্টের হেডকে হত্যা করে আসছে, এটা আমেরিকা অভিযোগ করেছে, কানাডা অভিযোগ করেছে। তারপরেও ভারত কখনো ওপেনলি বলেনি আমেরিকা বা কানাডা এটা করছে। তো এইটা উনি বলার কারণে ফরেন পলিসিতে কিন্তু একটা ভয়াবহ একটা চিট ধরে যাবে, এবং আমাদের দুর্বলতা প্রকাশ হলো যে আমাদের দেশটা এত দুর্বল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বিদেশি যে কোনো রাষ্ট্র এখানে যে কোনো কিছু করতে পারে, তাহলে কি রাষ্ট্র চালান আপনি 1 বছর? আপনি যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন সে রাষ্ট্রে কম টাকা ইলিশ মাছ পাঠান, সে রাষ্ট্রের সাথে করা কোনো চুক্তি বাতিল করেন না, আবার দেশে কখন হাঙ্গামা হলে সে রাষ্ট্র বলেন সে রাষ্ট্রের ইন্ধনই হচ্ছে। কিন্তু ব্যাপারটা অ্যালার্মিং। গত 1 বছরের ঘটনার যদি আপনি দেখেন, তার মধ্যে খাগড়াছড়ির ঘটনাটা ভয়াবহ অ্যালার্মিং। ওই জায়গাটা খুব নাজুক, খুব সেন্সিটিভ। এরপরে আরেকটা জিনিস ঘটছে বাংলাদেশে, ম্যানুফ্যাকচার হিস্ট্রির যে সেটেল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে 71 একটা অনেক গ্লোরিফাইড ব্যাপার, এটাকে একটা সাদামাটা করার চেষ্টা হচ্ছে যে 71 হয়েছে, 24 হয়েছে। 71 এত লোক মারা যায়নি, 71 পাকিস্তানরা মারতে চায় নাই। নতুন করে একটা মিথোলজিক্যাল অ্যাজামশন নেওয়া হচ্ছে, এবং সেটার মাধ্যমে একটা ইন্টেলেকচুয়াল টেরোরিজম হচ্ছে যে 71 রেপ হয়নি। অথচ পাকিস্তানি রাইটারদের লেখা আছে, আমি পাকিস্তানি রাইটারের লেখা পড়েছি। পারভেজ হুডবি নিউক্লিয়াসে উনি বলেছে যে পাঞ্জাবিরা বাঙালিকে ছোট ভাবতো, হাফ ভাবতো, কালো ভাবতো, আনকালচার ভাবতো, পোশাক পরতে পারে না, খেতে পারে না, ওদের আমাদের সমান ভোট হবে কেন? সমান ভোট ভাবতো না। তো সেই লেখাগুলো হারিয়ে যাবে। শেষ করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে 71কেও মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে, এবং সাথে ইসলামিক দলগুলোর একটা রাইজ হচ্ছে। এখানে তাহের সাহেব যে কথাটা বলেছেন, জামাতের নায়েবে আমির খুব সম্ভবত 50 লাখ শিবির রেডি আছে, এগুলো কি রাষ্ট্র পরিচালনার কথা? আপনি মানুষের জীবন নিয়ে, বাংলাদেশ গাজা হয়ে যাবে, বাংলাদেশ কাশ্মীর হয়ে যাবে। একটি দল বা একটি মতের বা একটি সরকারের কূটকৌশলের কারণে বাংলাদেশে একটা যুদ্ধ ইনভাইট করবেন? যুদ্ধ অ্যাভয়েড করা রাজনীতি, যেখানে অ্যাভয়েডেবল। অ্যাডভোকেট পুতুল, জাস্ট 30 সেকেন্ডসে যদি কিছু যোগ করতে চান, শেষ করতে হবে আমাকে। পাহাড়ের বিষয়টা নিয়ে আমি আজকে একটি ভিডিও দেখছিলাম, যেখানে বলা হচ্ছে যে রেপের ঘটনাটা ঘটানো হয়েছে সেটা নাকি এখানে রেপের কোনো আলামত পাওয়া যায়নি, প্রথম কথা। আবার যে আসামি সেও নাকি ওই সময় অন্য জায়গায় অবস্থান করছিল। ডেফিনেটলি অ্যালার্মিং। এবং জামাতে নায়েবে আমিরের যে কথাগুলো উনি বলেছেন, এটা কিন্তু উনি বাংলাদেশের সাথে সাথে উনি যে দেশকে ইঙ্গিত করছেন, সেই দেশের যারা মুসলমান আছে তাদেরকেও একটি বড় ধরনের সমস্যার মধ্যে ফেলতে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, যে জায়গা থেকে আমরা আছি, আমরা যদি আমাদের দায়িত্বের সাথে সাথে মনে করি যে আমাদের কথাগুলোকে একটু দায়িত্বশীল জায়গা থেকে বলা উচিত, সেটা আমাদের জন্য ভালো মনে হয়। কারণ আনরেস্ট করার জন্য খুব বেশি লোক লাগে না, কিন্তু গোছাতে হলে অনেক মানুষ প্রয়োজন হয়। সো এই গুটিকতক মানুষের যে প্ররোচনা চলছে, সেটা দিয়ে আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারণ জনগণ এই জিনিসগুলো এত তাড়াতাড়ি এত সুন্দর করে অ্যাকসেপ্ট করবে। তারা এটাকে প্রোটেস্ট করবে, এবং প্রোটেস্ট না করে আসলে কোনো উপায় নেই। কারণ ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আসলে এই কোনো কিছুই থামানো যাবে না। এবং যে কোনো ইন্টারভেনশন থামাতে হলে আপনাকে কিন্তু একটা পলিটিক্যাল ফোর্স লাগবে, একটা স্ট্রাকচার লাগবে, যে স্ট্রাকচারটা বাংলাদেশে এখন একেবারে নেই। এই স্ট্রাকচার এবং সিস্টেম না থাকার কারণে কিন্তু সব কিছু ফেল করে যাচ্ছে বারবার করে। সো মানুষের দোষ দিয়ে লাভ নেই। যখন আপনি সিস্টেমটা ডিস্ট্রয়েড থাকবে, আপনি সিস্টেম ডেভেলপ না করা পর্যন্ত কিন্তু আপনি কোনো কিছুকেই, কোনো মানুষকে বসিয়ে সেই সিস্টেমটাকে আপনি লাইনে নিয়ে আসতে পারবেন না। সো উই নিড টু ডেভেলপ দ্য সিস্টেম ফার্স্ট, আফটার দ্যাট আপনি মানুষকে সেখানে নিয়ে এসে কাজ করাতে পারবেন। উঠে দাঁড়াতে পারলে অনেক দূর দৌড়ানো যাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা কথা বলছিলেন এবং ভালো মন্দ সবটাই আলোচনা করেছেন। সব কথার মূল কথা যে নির্বাচনটা বাংলাদেশের জন্য খুব জরুরি। জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার বাংলাদেশের জন্য জরুরি। সেটা আমরা গণতন্ত্রের জন্য দরকার, আমাদের সংবিধান অনুযায়ী সেটাই করা দরকার। কিন্তু আবার যেন তেন একটা নির্বাচন হলে লক্ষ্যটা পূরিত হবে না, এবং সেটা আমরা চাইও না। কারণ বিগত 3টে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, অনেক রক্তদান, অনেক ত্যাগ, এবং তারপরে একটা অভ্যুত্থান। এরপরে যদি সেই একই ধারায় কোনো নির্বাচন হয়, এবং এমনকি সেটা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগির নির্বাচনও হয়, টেবিলের উপরে বা টেবিলের নিচে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, সেটা আসলে বাংলাদেশের জনগণের জন্য বা বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু হবে না। কাজে আমরা চাইবো যে নির্বাচন যত দ্রুত হয়, ফেব্রুয়ারিতে
পারলে তারও আগে, সময় সুযোগ অতীতে হয়েছে, রেকর্ড আছে, কিন্তু সেই নির্বাচন যেন অবশ্যই এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়। এবং সেটা না হলে আসলে দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতি, সমাজ, কূটনীতি কোনো কিছুর জন্য কল্যাণকর হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।